হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু হালকেনস্টাইন একাডেমিক টু অ্যাডমিশন কোর্স। তো আজকে আমরা যে টপিক নিয়ে কথা বলবো সেটি হচ্ছে নিট বর্তমান মূল্য। সো চলো শুরু করা যাক। আমাদের এখানে প্রথমে একটি ম্যাথ দেওয়া আছে। ম্যাথে কি বলেছে যে সমান নগদ আন্তঃপ্রবাহযুক্ত দুটি প্রকল্পের নিট বর্তমান মূল্য। ঠিক আছে, এখানে বলল যে নিম্নে 20 বছর মেয়াদী সম্পন্ন দুটি প্রকল্পের নিট বা নিট মূল্য আমাকে বের করতে হবে বা নিউ মূল্য বের করতে হবে। প্রতিটি প্রকল্পের গ্রহণযোগ্যতা সম্পর্কে আমাকে মন্তব্য করতে হবে এবং ধরে নিতে হবে যে ফার্মের সুযোগ ব্যয় 14%। সুযোগ ব্যয় কত বলে দিয়েছে আমাকে? 14%। এখানে নগদ আন্তঃপ্রবাহগুলো হচ্ছে আমাকে দেওয়া আছে যে প্রথম বিনিয়োগের ক্ষেত্রে নগদ আন্তঃপ্রবাহ হচ্ছে এই যে 2000 টাকা, তারপর হচ্ছে দ্বিতীয়টার ক্ষেত্রে নগদ আন্তঃপ্রবাহ হচ্ছে 3000 টাকা। তারপর প্রাথমিক বিনিয়োগ হচ্ছে প্রথমটার ক্ষেত্রে 10,000 এবং দ্বিতীয়টার ক্ষেত্রে 25,000। এই দুইটা ডাটা আমার খুবই ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে আমি জাস্ট ফর্মুলায় বসাবো। এখানে আমাকে প্রথমেই বললো হচ্ছে কি কি বের করতে হবে, যে নিট মূল্য বা নিউ মূল্য আমাকে বের করতে হবে। ঠিক আছে, নিউ মূল্য বের করার যে ফর্মুলা সেটি হচ্ছে এনপিভি। এনপিভি বেসিক্যালি বোঝায় হচ্ছে নেট প্রেজেন্ট ভ্যালু বা নতুন বর্তমান মূল্য বা বর্তমান মূল্য বা নেট বর্তমান মূল্য যেটিকে আমরা বলে থাকি। ঠিক আছে, এটি বের করার যে ফর্মুলা সেটি হচ্ছে যে এখানে তোমাদের জন্য দেওয়া আছে। সেটি হচ্ছে প্রথমত এই যে সিএফটি। সিএফটি দ্বারা কি বোঝায়? সিএফটি হচ্ছে নগদ আন্তঃপ্রবাহ। ঠিক আছে, নগদ আন্তঃপ্রবাহ। তারপর দেখো এরপর আছে হচ্ছে আমার সিএফ জিরো। সিএফ জিরো হচ্ছে আমার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট বা প্রারম্ভিক যে ইনভেস্টমেন্টটা হলো, এই যে প্রাথমিক যে বিনিয়োগটা হলো সেটি হচ্ছে আমার সিএফ। সিএফ সমান হচ্ছে প্রাথমিক বিনিয়োগ। ঠিক আছে, তারপর আসে হচ্ছে আমার কে। কে মানে কি? কে মানে হচ্ছে এই যে এখানে সুযোগ ব্যয় যেটি দেওয়া আছে, কে সমান হচ্ছে সুযোগ ব্যয়। ঠিক আছে, তারপর লাগবে আমার কি? এন। এন মানে হচ্ছে আমার বছরের সংখ্যা। এই যে যেখানে হচ্ছে 20 বছর দেওয়া আছে, এটি হচ্ছে আমার এন। ঠিক আছে, এটি হচ্ছে সিএফটি, এটি হচ্ছে সিএফ জিরো, এটি হচ্ছে সুযোগ ব্যয় কে। তাহলে এন কত? এন সমান হচ্ছে 20 বছর। তাহলে দেখো আমার সবগুলো মান এখানের মধ্যে দেওয়া আছে না? আমাকে হচ্ছে প্রথমে ক প্রকল্পেরটা বের করতে হবে। ক প্রকল্পের এনপিভি যদি আমি বের করতে যাই, তাহলে আমি ধরো এখানে লিখে দিলাম কি ক প্রকল্পের এনপিভি। ক প্রকল্পের ক্ষেত্রে তাহলে এনপিভি যদি বের করতে যাই, আমার সিএফটির ক্ষেত্রে হচ্ছে আমার ক প্রকল্পের ক্ষেত্রে কত? 2000 টাকা। ঠিক আছে, আমি যদি এখানে 2000 লিখলাম, তারপর আমাকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে 1+1 কে এর মান কত দেওয়া আছে? কে হচ্ছে সুযোগ ব্যয়। সুযোগ ব্যয়ের পরিমাণ দেওয়া আছে হচ্ছে 14%, মানে হচ্ছে 0.14। ঠিক আছে, তারপর হচ্ছে টু দি পাওয়ার আমার বছর। বছর কত? 20 বছর। তারপর নিচে কত? কে এর পরিমাণ। কে এর পরিমাণটা আবার হচ্ছে 0.14। ঠিক আছে, তো এই মানটা জাস্ট ক্যালকুলেট করে যদি আমি বসাই, তাহলে আমার যে মানটা আসবে সেটি হচ্ছে ক প্রকল্পের ক্ষেত্রে আমার যে নতুন বর্তমান মূল্য বা নেট প্রেজেন্ট ভ্যালু এনপিভি যেটা বের করতে হবে সেটার মান আমরা তাহলে বের করে ফেললাম। ঠিক আছে, ঠিক সেম ওয়েতে একইভাবে আমরা খ প্রকল্পের ক্ষেত্র বের করব। খ প্রকল্পের ক্ষেত্র সবগুলো মানই সেম আসবে। কে এর মান হবে হচ্ছে সুযোগ ব্যয় 14%, এন এর মান হবে হচ্ছে 20 বছর। তারপর যে দুইটা ডাটা সেম চেঞ্জ হবে সেটা হচ্ছে এই যে এই 25,000, তারপর হচ্ছে এই যে 3,000। এই দুইটা ডাটা জাস্ট চেঞ্জ হবে, বাকি সবগুলোই সেম থাকবে। তুমি জাস্ট ফর্মুলার মধ্যে এই যে এখানে আমি কি কি বসালাম, সিএফটির জায়গায় 2000 বসালাম, তুমি বসাবে জাস্ট 3,000 টাকা। তারপর তুমি যে এই ইয়ার জায়গায় সিএফ জিরো, যেটা আমি এখানে অ্যাড করি না, সিএফ জিরো সমান হচ্ছে তোমার 10,000 বা ইনিশিয়াল যে ইনভেস্টমেন্ট টাকা, ওইটার জায়গায় তুমি বসাবা হচ্ছে 25,000। ঠিক আছে, জাস্ট বসানোর পরে এই এতটুক হচ্ছে আমার ক্যালকুলেশন, এতটুক হচ্ছে আমার মেইন ক্যালকুলেশন। ঠিক আছে, আমি জাস্ট এই ম্যাথটা যদি করতে যাই, প্রথমত আমাকে দুইটা ধাপ আছে। প্রথম প্রকল্পের ক্ষেত্রে এনপিভি বের করতে হবে, দ্বিতীয় প্রকল্পের ক্ষেত্রে এনপিভি বের করতে হবে। এখন দেখতে হবে যে কোনটার এনপিভির কীরকম, এনপিভি পজিটিভ নাকি এনপিভি নেগেটিভ। এনপিভি যদি পজিটিভ হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমরা ওটাকে অ্যাকসেপ্ট করার প্রবাবিলিটি রাখি, যদি নেগেটিভ হয় তাহলে সেটিকে আমরা রিজেক্ট করি। ঠিক আছে, এখন দেখো এই ম্যাথের ক্ষেত্রে কি হতে যাচ্ছে, আমরা যদি দেখি
যে এই ম্যাথের ক্ষেত্রে কি হচ্ছে দেখো, প্রথম প্রকল্পের ক্ষেত্রে সেম ওয়েতে আমি যেটা বললাম মাত্র, প্রথমেই আমার দেখো ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, সুযোগ ব্যয়, তারপর হচ্ছে নগদান্ত প্রবাহ, বছরের সংখ্যা। আচ্ছা তোমাদেরকে একটা কথা বলি, দেখো তোমরা যখন ম্যাথ করতে যাবা, প্রথমেই তোমার যে কাজটা হবে সেটি হচ্ছে প্রশ্নের মধ্যে প্রশ্নটাকে ভালোভাবে অ্যানালাইসিস করা। প্রশ্নের মধ্যে আমার কি কি ডাটা বলেছে, আমার কি কি ডাটা প্রশ্নে দেওয়া আছে, এই জিনিসটা জাস্ট আমাকে আগে সুন্দর করে লিখে ফেলতে হবে, যাতে করে পরে যখন আমি ফর্মুলার মধ্যে ওই ডাটাগুলো ইনক্লুড করতে যাব তখন যেন আমাকে প্রশ্ন খুঁজে খুঁজে একটা ডাটা ইনক্লুড করতে না হয়, তাহলে তখন হচ্ছে ভুল হওয়ার একটা চান্স থাকে। এখন তাহলে আমরা যদি এই ডাটাগুলো আগেই সুন্দর করে লিখে থাকি, আমার সূত্রের জন্য কি কি ডাটা লাগছে, তাহলে আমি জাস্ট সূত্রের মধ্যে ডাটাগুলো যদি আমি ইনক্লুড করে দিই, তাহলে আমার ম্যাথটা ওইখানের মধ্যেই শেষ হয়ে গেল। ঠিক সেম ওয়েতে আমি দেখো প্রকল্পের ক্ষেত্রে নিট বর্তমান মূল্য এনপিভি বের করলাম। এনপিভির মান কত আসছে, যে ফর্মুলার মধ্যে ডাটাগুলো বসাইছে, এন্ড দেন এনপিভির মান আসছে হচ্ছে ৩,২২৬.২৬ টাকা। ঠিক সেম ওয়েতে দ্বিতীয়টার ক্ষেত্রে হচ্ছে তোমার এই প্রাথমিক বিনিয়োগ লিখলো, তারপর হচ্ছে সুযোগ ব্যয় লিখলো, নগদান্ত প্রবাহ, বছরের সংখ্যা, সব কিছুই সেম। আমি আবারও বলছি সব কিছুই সেম, তোমার জাস্ট ফর্মুলার মধ্যে কোথায় কোথায় চেঞ্জ হচ্ছে। CF0 ইনিশিয়াল যে ইনভেস্টমেন্ট, সেটা হচ্ছে প্রথমটার ক্ষেত্রে ছিল মেবি 10,000, পরেরটার ক্ষেত্রে হয়েছে 25,000। তারপরেরটা হচ্ছে CFT মানে হচ্ছে তোমার নগদ যে আন্তঃপ্রবাহ আছে, সেটি প্রথমটার ক্ষেত্রে ছিল 2,000, পরেরটার ক্ষেত্রে হয়েছে 3,000। এই দুইটা জায়গায় জাস্ট চেঞ্জ হচ্ছে, বাকি সব কিছু সেম থাকছে। আশা করি ম্যাথটা তোমরা বুঝতে পেরেছো। এই যে দেখো, এই দ্বিতীয় প্রকল্পের ক্ষেত্রে আমার নিট বর্তমান মূল্য কত বেরিয়েছে, এখানে দেখো মাইনাস আসছে, ঠিক আছে, একটা মাইনাস সাইন আসছে। যদি মাইনাস সাইন আসে, কোনো প্রকল্পের নেগেটিভ যদি এনপিভি হয়, তাহলে নর্মালি ওই প্রকল্পটা আমাদের জন্য লাভজনক না, তখন হচ্ছে আমরা ওই প্রকল্পটা রিজেক্ট করি, ঠিক আছে। তাহলে এখন আমার সলিউশনটা কি দিল, সলিউশনটাই যদি বলতে যায়, আমাদেরকে যদি বলতে হয় যে সলিউশন বলতে আমরা কি বলবো, আমরা প্রকল্পটা হচ্ছে আমরা রিজেক্ট করব, কারণ প্রকল্পের ক্ষেত্রে এনপিভির মান ঋণাত্মক। প্রকল্পটা আমরা একসেপ্ট করব, কারণ প্রকল্পের ক্ষেত্রে এনপিভির মানটা হচ্ছে ধনাত্মক। আর এনপিভি কিভাবে ক্যালকুলেশন করতে হয় সেই ফর্মুলাটা তোমাদেরকে দেখিয়েছি, ফর্মুলার কোথায় কোথায় চেঞ্জ করতে হবে, দুইটা প্রকল্পের ক্ষেত্রে কিভাবে চেঞ্জ করতে হবে সেটাও তোমাদেরকে মাত্র দেখালাম। আশা করি এই ধরনের ম্যাথে তোমাদের আর কোনো প্রবলেম থাকার কথা না, ঠিক আছে। যদি থাকে তাহলে অবশ্যই জানাবা, তোমাদের প্রবলেমগুলো সলভ করার জন্যই আমরা আছি। তোমাদের যে কোনো প্রবলেম সলভ করার চেষ্টা করবো, ঠিক আছে। সো এখন আমরা পরের ম্যাথটাতে যদি যাই, এই ম্যাথটা আমাকে কি বলেছে, অসমান নগদ প্রবাহযুক্ত দুটি প্রকল্পের নিট বর্তমান মূল্য। মিস্টার রোকন সিটিসেল লিমিটেড এর আর্থিক ব্যবস্থাপক, তিনি 5 বছর মেয়াদী দুটি প্রকল্প মূল্যায়ন করতে গিয়েছেন। মেয়াদটা দেওয়া আছে 5 বছর এন, ঠিক আছে। দুটি মূল্যায়ন করতে গিয়ে দেখতে পেলেন যে প্রকল্প দুটির পে ব্যাক সময় 4 বছর এবং প্রকল্প দুটির বর্ণন বিনিয়োগের পরিমাণ 1,00,000 টাকা। এটা হচ্ছে CF0, ঠিক আছে। প্রকল্প দুটির প্রত্যাশিত নগদ প্রবাহ ছিল নিম্নরূপ। এই যে আমার দুইটা প্রকল্প আছে, প্রথম বছরের মধ্যে প্রথম প্রকল্পের নগদ প্রবাহ, দ্বিতীয় প্রকল্পের নগদ প্রবাহ, 5 বছরের ডাটাটা আমার কাছে দেওয়া আছে। আমার কাছে কি জানতে চেয়েছে হচ্ছে প্রকল্প দুটির মূলধন ব্যয় দেওয়া আছে, এবং জানতে চেয়েছে প্রকল্প 1 এবং প্রকল্প 2 এর নিট বর্তমান মূল্য কত। এখানে একটা কথা আছে, কথাটা হচ্ছে কি জানো, আমার এখানে ডাটা দেওয়া আছে কয় বছরের, 5 বছরের ডাটা দেওয়া আছে না। এর আগের ম্যাথে যদি আমরা যাই, এর আগের ম্যাথে ডাটা দেওয়া আছে কয় বছরের, প্রাথমিক বিনিয়োগ ডাটা দেওয়া আছে, এবং প্রত্যেক বছর নগদ আন্তঃপ্রবাহ হচ্ছে সমান। তার মানে এখানের মধ্যে সমান নগদ আন্তঃপ্রবাহ এর আগের ম্যাথটাতে, কিন্তু এর পরের ম্যাথটাতে হচ্ছে নগদ আন্তঃপ্রবাহটা সমান না, এক এক বছর এক এক রকম। এই যে আমার ছকটার মধ্যে যদি তাকাই, তাহলে হচ্ছে আমরা বুঝতে পারবো। ছকের মধ্যে দেখো, প্রথম বছরে হচ্ছে 10,000, তারপর বছর 20,000, তারপর 30, 40, 50। এটা কোনো বছর কি সমান হয়েছে? ঠিক সেম এখানেও কি কোনো বছর সমান হয়েছে? সমান হয়নি। যদি সমান না হয়, তাহলে আমার ফর্মুলাটাও চেঞ্জ হয়ে যাবে। একটু আগে আমি যে ফর্মুলাটা করলাম, যে CFT, CF0, ওইগুলো তো থাকবেই, কিন্তু চেঞ্জটা কোন জায়গায় হচ্ছে সেটা দেখো। আমার ফর্মুলাতে তখন হবে এই যেটা CFT হবে, সরি, এখানে CFT হচ্ছে আমার ওই যে নগদ আন্তঃপ্রবাহ যেটা আসছে সেটা প্লাস CF0। তাহলে আমি এখানে কি লিখতে পারি, এইটা থেকে যদি আমি মডারেট করি, তাহলে আমি কি লিখবো, CF1 ডিভাইডেড বাই 1 প্লাস K ডিভাইডেড বাই N, প্রথম বছরের ক্ষেত্রে N1, প্লাস CF2। আমার এখানে ডাটা দেওয়া আছে কয় বছরের, 5 বছরের, ঠিক আছে। CF2, তারপর হচ্ছে 1 প্লাস K টু দি পাওয়ার 2 বা K স্কোয়ার, প্লাস CF3 ডিভাইডেড বাই 1 প্লাস K টু দি পাওয়ার 3 প্লাস CF4 ডিভাইডেড বাই 1 প্লাস K টু দি পাওয়ার, সরি 1 প্লাস K to the power 4 plus CF5
ডিভাইডেড বাই 1 প্লাস কে টু দি পাওয়ার 5, এই পুরাটার থেকে মাইনাস করব হচ্ছে ইনিশিয়াল যে সিএফ আছে সেটা, বা আমার ইনিশিয়াল যে ইনভেস্টমেন্ট সেটা জাস্ট আমি মাইনাস করব। এখন আমার এখানের মধ্যে দেখো কি কি চেঞ্জ হচ্ছে। কে এর মানটা তো হচ্ছে সবসময় সেমই থাকছে, কে এর মানটা কি এখানে চেঞ্জ হওয়ার কোনো পসিবিলিটি আছে? অবশ্যই নাই। কে এর মানটা সেম থাকতেছে, চেঞ্জ হচ্ছে জাস্ট এই সিএফটি বা যেটাকে আমরা বলি, এটার মান হচ্ছে আমার এখানে দেওয়া আছে। প্রথমটার ক্ষেত্রে হচ্ছে যেমন সিএফ1, এটা হচ্ছে সিএফ1, আর হচ্ছে সিএফ2, সিএফ3, সিএফ4, একইভাবে সিএফ5। এটার ক্ষেত্র ঠিক সেম ভাবেই হবে। এটা সিএফ1, সিএফ2, সিএফ3, সিএফ4, সিএফ5, জাস্ট এই জায়গায় চেঞ্জটা হচ্ছে। আর ইনিশিয়াল যে আমার ইনভেস্টমেন্ট বা প্রারম্ভিক যে বর্ণন বিনিয়োগের পরিমাণ, এখানে কি চেঞ্জ হওয়ার কোনো ওয়ে আছে? এটা তো সবসময় সেমই থাকবে, কাজে এখানে আমার কোনো রকমের কোনো চেঞ্জ আসছে না। ঠিক আছে, তো আমি জাস্ট এখানে এই জায়গায় এই ফর্মুলার মধ্যে যদি আমি মানগুলো বসিয়ে দিই তাহলে আমার আনসারটা চলে আসবে। যেমন হচ্ছে সিএফ1 এর জায়গায় তুমি কি বসাইলা? সিএফ1 এর জায়গায় বসাইলা হচ্ছে 10,000, সিএফ2 এর জায়গায় বসালা 20,000, 30,000, 40,000, 50,000, এভাবে সিএফ5 পর্যন্ত বসালা, ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা বিয়োগ করলা। দেন হচ্ছে আমার কে এর পরিমাণ কত দেওয়া আছে? কে এর পরিমাণ আছে হচ্ছে আমার 10%, এই যে মূলধন ব্যয় দেওয়া আছে 10%, এই যে কে, তাহলে কে সমান কত? 10% মানে হচ্ছে 0.1 বা 0.1। ঠিক আছে, এই কে এর মানও আমার এখানে দেওয়া আছে, আর বাকি সব কিছু তো আছেই। তাহলে এই পোর্শনটা জাস্ট আমাদের জন্য একটু ডিফিকাল্ট ছিল, একটু নতুন ছিল। কেন? কারণ এর আগের যে ম্যাথটা ছিল সেখানে হচ্ছে সমান নগদ প্রবাহ ছিল, এটাতে হচ্ছে অসমান নগদ প্রবাহ। সমান নগদ প্রবাহ মানে প্রত্যেক বছরে নগদ যে প্রবাহটা তার মান চেঞ্জ হবে না, আনচেঞ্জেবল। আর হচ্ছে অসমান নগদ প্রবাহের ক্ষেত্রে কোনো বছরের নগদ প্রবাহ পরের বছর বা আগের বছরের সাথে মিলবে না, একটু ডিফারেন্স থাকবে। ঠিক সেম জিনিসটাই হচ্ছে আমরা এই ম্যাথের ক্ষেত্রে দেখলাম, আশা করি কোনো প্রবলেম হওয়ার কথা না। ঠিক আছে, একইভাবে হচ্ছে আমি প্রকল্প 1, যেমন প্রকল্প 1 এর ক্ষেত্রে দেখো এখানে প্রাথমিক বিনিয়োগ হচ্ছে 1 লক্ষ টাকা, তারপর মূলধন ব্যয় হচ্ছে 10%। ঠিক সেম ওয়েতে জাস্ট ফর্মুলাটা লিখলো অ্যান্ড ফর্মুলার মধ্যে ডাটাগুলো ইনক্লুড করলে আমার মানটা চলে আসছে। মান চলে আসছে কত? -5,892.55 টাকা এনপিভি। তাহলে দেখো আমার প্রথম প্রকল্পটার ক্ষেত্রে এনপিভির মানটা অলরেডি ঋণাত্মক হয়ে গেছে। ঠিক আছে, এনপিভি আমি কিভাবে ক্যালকুলেট করলাম? এনপিভি ক্যালকুলেট করলাম হচ্ছে সামেশন মানে হচ্ছে আমার প্রত্যেকটা বছরের যে এনপিভি আছে প্রত্যেকটা এনপিভি আমি একসাথে সাম আপ করলাম, অ্যান্ড দেন ইনিশিয়াল যে আমার ইনভেস্টমেন্ট আছে ওইটার থেকে জাস্ট বিয়োগ করে দিলাম, তাহলে আমার মানটা চলে আসলো। দেখো, তাহলে একইভাবে আমার প্রকল্প 2 এরটাও বের করা লাগতেছে। প্রকল্প 2 এর ক্ষেত্রে যে মানটা বেরিয়েছে সেটি হচ্ছে পজিটিভ। এনপিভি যদি ধনাত্মক হয় প্রকল্পটি গ্রহণযোগ্য এনপিভি যদি ঋণাত্মক হয় তবে প্রকল্পটি বর্জনীয়। এটা হচ্ছে আমার দুইটা এনপিভি বের করার পরে আমার কমেন্টে এই জিনিসটা লিখতে হবে। কমেন্ট মানে হচ্ছে নিচে দিয়ে আমাকে এই জিনিসটা লিখে বলতে হবে যে আমি কোন প্রকল্পটা একসেপ্ট করছি, কোন প্রকল্পটা রিজেক্ট করছি। আশা করি এই জিনিসটা আমরা সবাই বুঝতে পেরেছি। যেমন হচ্ছে এই দেখো, দ্বিতীয় প্রকল্পটি গ্রহণ করা উচিত, কারণ হচ্ছে এই দেখো দ্বিতীয় প্রকল্পের ক্ষেত্রে আমার এনপিভির মান কি, এখানে কোনো নেগেটিভ সাইন আছে? মান কিন্তু নেগেটিভ আসে না, মান হচ্ছে আমার পজিটিভ এসেছে। ঠিক এই কারণে আমি দ্বিতীয় প্রকল্পটি নিট বর্তমান মূল্য ধনাত্মক, যার কারণে হচ্ছে আমি প্রকল্পটি গ্রহণ করব। উল্লেখ্য যে নিট বর্তমান মূল্য ধনাত্মক তবে প্রকল্পটি গ্রহণযোগ্য। কেন? যদি নিট বর্তমান মূল্য ঋণাত্মক হয় তাহলে প্রকল্পটি অবশ্যই বাতিল করতে হবে। প্রকল্প যদি পরস্পর বর্জনশীল হয় তবে দুটি প্রকল্পের মধ্যে যার নিট বর্তমান মূল্য বেশি সেটি গ্রহণ করা হয়। মনে করো তোমার একটা প্রকল্পের নিট বর্তমান মূল্য বেরিয়েছে মনে করো -30, আর একটা প্রকল্পের নিট বর্তমান মূল্য বেরিয়েছে হচ্ছে -40। তুমি এখানের মধ্যে কোনটা গ্রহণ করবা, কোনটা বর্জন করবা? -30 বড় নাকি -40 বড়? অবশ্যই -30 বড়। মাইনাসের ক্ষেত্রে আমরা জানি কি, যেটার মান মাইনাসের পরে যেটার মান সব থেকে হচ্ছে কম হয় সেটি হচ্ছে সব থেকে বড় হয়। মাইনাসের পরে যদি মান বাড়তে থাকে তাহলে ওইটা হচ্ছে ছোট হতে থাকে, এটা আমরা সবাই জানি। তাহলে এই কনফিউশনটা আবার রাখো না। মনে করো তোমার এখানে দুইটা এনপিভির মধ্যে দুইটা এনপিভি যদি নেগেটিভ চলে আসলো তাহলে তোমাকে কি দেখতে হবে? দুইটা নেগেটিভের মধ্যে কোনটা বড় নেগেটিভ বা কোনটা ছোট নেগেটিভ, ওই কম্প্যারিজনটা রেখে তখন তুমি হচ্ছে ম্যাথটা সলভ করবা। ঠিক আছে, আবার রিপিট করতেছি, যদি সমান নগদ প্রবাহ হয় তাইলে সেক্ষেত্রে প্রথম যে ফর্মুলাটা দেখিয়েছিলাম ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করবা, ওখানের মধ্যে কোনো ধরনের প্রবলেম হওয়ার কথা না। তারপরের ম্যাথটাতে আমাদের যদি ছকের মধ্যে আলাদা আলাদা বছরের আলাদা আলাদা আন্তঃপ্রবাহ দেয়া থাকে
সেক্ষেত্রে আমাকে নতুন করে এনপিভির ফর্মুলা জেনারেট করতে হবে, যেখানের মধ্যে জাস্ট আমার চেঞ্জটা আসতেছে ফর্মুলা স্ট্রাকচারের মধ্যে। তখন ওই যে আগের যে স্ট্রাকচার ছিল ওটা না হয়ে হবে কি সিএফটি ডিভাইডেড বাই জাস্ট 1 + k হোল টু দি পাওয়ার n মাইনাস CF0। আগের মতো এখানের মধ্যে এত আরেকটু ট্রিকিনেস থাকবে না, এটা জাস্ট একটু সিম্পল বাট একটু লেন্দি, কারণ তোমাকে এখানে প্রত্যেক বছর এটা আলাদা আলাদা করে ক্যালকুলেট করে দেন ওইখান থেকে ইন জেনারেলি এই CF0টা মাইনাস করতে হচ্ছে। এটাই হচ্ছে আমার জাস্ট অঙ্কের ট্রিক্স। আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার যদি আসি বিভিন্ন ধরনের নগদ প্রবাহের নিট বর্তমান মূল্য, এখানে দেখো নিট বর্তমান মূল্য নির্ণয় করতে হবে। ধরে নিতে হচ্ছে যে বাটার হার 14%, ঠিক আছে। আমাকে বললো যে কি প্রাথমিক নগদ বহিঃপ্রবাহ 25,000 টাকা হলে, এই যে প্রাথমিক নগদ বহিঃপ্রবাহ, নগদ আন্তঃপ্রবাহ যেমন হয় নগদ বহিঃপ্রবাহ হয়। নগদ বহিঃপ্রবাহ বলতে বোঝায় আমরা নর্মালি ইনভেস্টমেন্টটাকে, যে আমি কত টাকা ইনভেস্ট করছি কোন একটা প্রজেক্টের মধ্যে। এর ফলে 10 বছর পর একটি মাত্র 97,500 টাকার নগদ আন্তঃপ্রবাহ হবে। তাহলে দেখো আমি ইনিশিয়ালি ইনভেস্ট করছি কত, 25,000 টাকা, ঠিক আছে। 25,000 টাকার সময় যাচ্ছে কত, 10 বছর। 10 বছর পরে আমার নতুন করে ক্যাশ জেনারেট হচ্ছে কত, 97,500 টাকা। এই জিনিসটা জাস্ট আমার এখানে বলেছে। তারপর খতে বলেছে প্রাথমিক নগদ বহিঃপ্রবাহ 12,000 টাকা প্রতি বছর শেষে। এখানে বলেছে 10 বছর পর একটি মাত্র, এখানে বলেছে প্রতি বছর শেষে পরবর্তী 11 বছর 2,000 টাকা করে নগদ আন্তঃপ্রবাহ হবে। ট্রিকিনেসটা দেখি, এখানে বলেছে একটি মাত্র, এখানে বলেছে প্রতি বছর শেষে। তারপর বলেছে প্রাথমিক বিনিয়োগ 15,000 টাকা ইনিশিয়াল ইনভেস্টমেন্ট। এই বিনিয়োগের ফলে প্রথম বছর শেষে 6,500, দ্বিতীয় বছর শেষে 7,500, তৃতীয় বছর শেষে 9,000 টাকা করে নগদ আন্তঃপ্রবাহ হয়। এই যে একটু আগে তোমাদেরকে বললাম আমি যে অসমান নগদ আন্তঃপ্রবাহের কনসেপ্ট, সেটার ক্ষেত্রে যেভাবে করতে হয় এটাও ঠিক সেম, একই ম্যাথ এখানে দিল। তারপর দেখো প্রাথমিক নগদ বহিঃপ্রবাহ আবার 20,000 টাকা, এবং এই নগদ বহিঃপ্রবাহের ফলে প্রথম বছর থেকে পঞ্চম বছর পর্যন্ত 5,000 টাকা এবং ষষ্ঠ বছরে 8,000 টাকা করে পাওয়া যাবে। তাহলে ম্যাথটা কিভাবে করবো দেখো, এখানে প্রথম বছরের ক্ষেত্রে তো হচ্ছে আমার জাস্ট ফর্মুলার মধ্যে আমি মানটা বসাই দিব। ফর্মুলাটা কি, ফর্মুলাটা হচ্ছে এনপিভি সমান CF ডিভাইডেড বাই 1 যোগ k টু দি পাওয়ার n মাইনাস CF0 হচ্ছে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট। এখন প্রথমটার ক্ষেত্রে আমার জাস্ট এই ফর্মুলাটা কেন ইউজ হচ্ছে, এটা হচ্ছে এককালীন, শুধুমাত্র 1 বছরের জন্য। এখানে আমাকে অন্য কোনো বছরেরটা ক্যালকুলেট করতে হচ্ছে না, যে কারণে আমি এটাকে এক্সাজারেট করি নাই। এখানে যদি একটা সামেশন থাকতো, মনে করো এখানে n এর পরিমাণ হচ্ছে 5 বছর, যদি n এর পরিমাণ 1 যোগ k টু দি পাওয়ার n, আর এখানে হচ্ছে CFT ধরি, ঠিক আছে। মনে করো যদি আমার এখানে সামেশন দেওয়া আছে এবং অনেকগুলো বছর দেওয়া আছে, 3 বছর 4 বছর 5 বছর পর্যন্ত যদি ডাটা দেওয়া থাকে, তাহলে আমাকে এখানে কি করতে হতো, CF1 CF2 CF3 CF5 পর্যন্ত এভাবে যেতে হতো না। কিন্তু আমার এখানে যেহেতু বলেছে 1 বছর, সেহেতু আমি এখানে জাস্ট এই সামেশনটা ইউজ করছি না। এখানে যদি আমার 5 বছর বা তার পরবর্তী কোনো সময়ের ডাটা দেওয়া থাকতো, তাহলে সেক্ষেত্রে আমি সামেশনটা ইউজ করতাম। ঠিক সেম ওয়েতে হচ্ছে আমার যদি বলে বার্ষিক বৃত্তির ক্ষেত্রে, দেখো বার্ষিক বৃত্তির ক্ষেত্রে আমাকে বলেছে হচ্ছে তোমার এই যে এখানের মধ্যে বলেছে হচ্ছে কি বার্ষিক বৃত্তির ক্ষেত্রে 10 বছর প্রতি বছর শেষে পরবর্তী 11 বছর পর্যন্ত, 11 বছর প্রত্যেক বছর শেষে পরবর্তী 11 বছর পর্যন্ত n এর মান কত, 11 বছর, ঠিক আছে। এখানে কি এককালীন বলেছে, এককালীন তো বলে নাই, কিন্তু তার আগেরটাতে জাস্ট এককালীন, মানে হচ্ছে একটা বছর আমাকে ক্যালকুলেট করতে হবে, তারপরের বছর হচ্ছে 11 বছর। এই স্মল ট্রিকগুলো জাস্ট একটু মাথায় রাখবা, ঠিক আছে, তাইলে হচ্ছে তোমার ম্যাথটা অনেক ইজি হয়ে যাবে। যেমন হচ্ছে দেখো এর পরেরটাতে কি করেছে, পরেরটা তো হচ্ছে একটু আগে আমি যে CF এর ফর্মুলাটা দেখিয়েছিলাম যে সমান নগদ আন্তঃপ্রবাহ, ওটার ক্ষেত্রে কিন্তু নগদ আন্তঃপ্রবাহটা সমান, যে 11 বছর ধরে ঠিক সেম পরিমাণ টাকাই হচ্ছে আমার জেনারেট হচ্ছে। দেখো প্রত্যেক 11 বছর শেষে 2,000 টাকা করে, তাইলে এখানের মধ্যে আমার ইয়াটা হচ্ছে সমান নগদ আন্তঃপ্রবাহ, ঠিক আছে। আমি এটা লিখে দিই এখানে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। এখানে হচ্ছে সমান নগদ আন্তঃপ্রবাহ, ঠিক আছে। কিন্তু এরপরের ম্যাথে দেখো, এরপরের ম্যাথে কি সমান আছে, প্রথম বছর শেষে 6,500, দ্বিতীয় বছর শেষে 7,500, তৃতীয় বছর শেষে 9,000, এখানে কি সমান আছে, সমান তো নাই। যেহেতু সমান নাই, তখন ওইটার ক্ষেত্রে আমি ফর্মুলা লিখবো কোনটা, ওই যে একটু আগে যেটা লিখলাম, তখন ওইটাকে জাস্ট সামেশন দিয়ে, জাস্ট সামেশন চিহ্নটা দিয়ে আমাকে 3 বছরেরটা আলাদা আলাদা করে ক্যালকুলেট করে দেন ওখান থেকে CF0টা বা ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা বিয়োগ করতে হবে, বাকি সবকিছুই সেম। দেখো এটার ক্ষেত্রে কি করেছে, এই যে নিট বর্তমান মূল্যের যে ফর্মুলাটা তোমাদেরকে আরেকবার দেখাই, যদি
নগদ আন্তঃপ্রবাহ সমান হয় তখন এনপিভির মান হবে সিএফটি ইন্টু 1 যোগ সরি এখানে মাইনাস সাইন হবে 1 বিয়োগ 1 ডিভাইডেড বাই 1 যোগ কে টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই কে, দেন এটার থেকে বিয়োগ করতে হবে হচ্ছে সিএফ জিরো। এখানের মধ্যে আমার সবগুলো ডাটাই দেওয়া আছে, যেমন সিএফটিটা দেওয়া আছে। সিএফটিটা হচ্ছে আমার ইনিশিয়াল যে ইনভেস্টমেন্ট ছিল বা নগদ প্রথম বছরে যে নগদ আন্তঃপ্রবাহটা ছিল ওটা তো হচ্ছে কন্টিনিউয়াসলি 11 বছরের ক্ষেত্রে সেমই থাকবে 2000, ওইটা তো হচ্ছে আমার আর চেঞ্জ হচ্ছে না, কাজে এখানের মধ্যে চেঞ্জ হওয়ার কোনো ব্যাপারই আসছে না। আর সিএফ জিরো ওটা তো হচ্ছে সেমই থাকছে, জাস্ট আমার বছরটা আর হচ্ছে এই যে মুনাফার হার বা যে হারের পরিমাণটা দেওয়া আছে ওই জিনিসটা জাস্ট আমাকে ফর্মুলার মধ্যে বসাতে হচ্ছে। এইটাই যদি আমি বসাই, যেমন হচ্ছে হারের পরিমাণ কত দেওয়া আছে 0.14 বা 14% দেওয়া আছে, ওইটা বসালাম। তারপর হচ্ছে বছর দেওয়া হচ্ছে আমার 11 বছর, 11 বছরটা বসালাম, বাকি সব কিছু সেম, জাস্ট তুমি ক্যালকুলেশনটা করে দিবা ফর্মুলার মধ্যে। মানটা হচ্ছে আসলে এই ধরনের ম্যাথগুলোতে একটাই সব থেকে বড় মানে অ্যাডভান্টেজ থাকে, সেটা হচ্ছে তোমার জাস্ট ফর্মুলাটা যদি জানা থাকে, এই ফর্মুলাটা তুমি যদি একবার মনে রাখতে পারো। এখন মনে রাখার ইজি উপায় কি, তুমি যদি আজকে জাস্ট একটু করে দেখলা তাহলে তো তোমার মনে থাকবে না। মনে করো তোমার পড়ার টেবিল, ঠিক আছে, পড়ার টেবিলের সামনে সুন্দর করে সবগুলো ফর্মুলা একটা 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 করে লিখবা, লিখে সাজায় রাখবা। সাজায় রাখার ফলে কি হবে, তুমি যখনই হচ্ছে তোমার পড়ার টেবিলে বসবা বা যখনই হচ্ছে আসা যাওয়া করবা ওই পড়ার টেবিলের সামনে, তখন হচ্ছে তোমার ওই ফর্মুলাগুলো চোখে পড়বে। চোখে পড়লে তোমার জিনিসটা তখন আস্তে 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 একেবারে মাইন্ডের মধ্যে সেট হয়ে যাবে, তোমার আর ভুলের কোনো চান্স থাকবে না। এই কাজটা জাস্ট করে দেখো, এখানে বাকি সব কিছুই আসলে ইজি। তুমি জাস্ট ফর্মুলাটা যদি দেখো তাহলে ফর্মুলা দেখেই বলতে পারবে এখানের মধ্যে তোমার কি কি ডাটা লাগবে, সব ডাটা প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে, বাকি সবই ইজি। ঠিক সেম ওয়েতে দেখো মিশ্র নগদ প্রবাহের ক্ষেত্রে কি হয়েছে, ওই যে ওটাই আগেরটা বলতে কি, যেখানে হচ্ছে আমার অসমান নগদ প্রবাহ ছিল, মিশ্র নগদ আন্তঃপ্রবাহের ফর্মুলা হচ্ছে সেম। এখানের মধ্যে একইভাবে আমার সুযোগ ব্যয়টা হচ্ছে 14%, প্রারম্ভিক বিনিয়োগটা 15,000 টাকা, জাস্ট কোনো ধরনের চেঞ্জই হচ্ছে না। সামেশন অফ সিএফটি ডিভাইডেড বাই হচ্ছে 1 যোগ কে ডিভাইডেড বাই কে টু দি পাওয়ার রুট ওভার কে টু দি পাওয়ার এন। জাস্ট এই জায়গাটার মধ্যে তুমি কি করবা, তোমার যতগুলো ইয়ার দেওয়া আছে এখানের মধ্যে দেখো, সরি প্রত্যেকটা ইয়ার দেওয়া আছে না, প্রত্যেকটা বছরের ক্ষেত্রে হচ্ছে তোমার এটাও অসমান নগদ আন্তঃপ্রবাহ। এখানে দেখো প্রথম বছর থেকে পঞ্চম বছর পর্যন্ত 5,000, ষষ্ঠ বছর থেকে 8,000 টাকা করে পাওয়া যাবে। তাহলে এখানের মধ্যে অসমান যে প্রবাহ বা অসমান যে নগদান্ত প্রবাহ সেটার ক্ষেত্রে হচ্ছে নর্মালি আমার যে ফর্মুলাটা হয়, দাঁড়াও আচ্ছা না এটা হচ্ছে আমরা গ নাম্বারটার ক্ষেত্রে দেখছি। গ নাম্বারটার ক্ষেত্রে হচ্ছে অসমান বলতে হচ্ছে আমি বোঝাচ্ছি এখানের মধ্যে এই যে দেখো প্রথম বছরের ক্ষেত্রে 6,500, দ্বিতীয় বছরের ক্ষেত্রে 7,500, তৃতীয় বছরের ক্ষেত্রে 9,000 টাকা। এগুলো কি সমান? অবশ্যই সমান না। তাহলে এটার ক্ষেত্রে ফর্মুলা কি হবে, এই যে প্রথমটার ক্ষেত্রে বা ক নাম্বারের ক্ষেত্রে আমরা যে ফর্মুলাটি ইউজ করেছি জাস্ট ওইটাই, জাস্ট একটা সামেশন অ্যাড হবে, বাকি সবকিছুই সেম থাকবে। কিন্তু যদি আমরা ঘ নাম্বার করতে যাই, ঘ নাম্বারের মধ্যে আমরা দেখব যে মিশ্র নগদ প্রবাহের ক্ষেত্রে সবকিছুই সেম থাকতেছে। একইভাবে আমি এনপিভিটা বের করব কিভাবে, প্রথম 5 বছর হচ্ছে আমার 5,000 টাকা করে, ষষ্ঠ বছর থেকে 8,000 টাকা। তাহলে আমার প্রথম 5 বছরের ক্ষেত্রে একই ফর্মুলা দিয়ে এনপিভি সমান হচ্ছে, আবার লিখি সামেশন অফ সিএফ ডিভাইডেড বাই 1 যোগ কে টু দি পাওয়ার এন মাইনাস সিএফ জিরো। ঠিক আছে, এটার ক্ষেত্রেও সেম। এখানের মধ্যে তাহলে সিএফ 1 থেকে শুরু করে সিএফ কত পর্যন্ত 5 পর্যন্ত হচ্ছে আমার কত করে সিএফ আসতেছে, 5,000 করে না, নগদ আন্তঃপ্রবাহ হচ্ছে 5,000 করেই তো হচ্ছে, ঠিক আছে। তারপর সিএফ জিরো ইনিশিয়ালটা কত, 20,000 টাকা। জাস্ট এইটাই আমার এখানে চেঞ্জটা হচ্ছে, বাকি সব কিছুই আমার সেম থাকছে। ওই একটাই ফর্মুলা হচ্ছে বেসিক্যালি দুইটা আছে, ঠিক আছে, একটা হচ্ছে যদি সমান হয়, একটা যদি অসমান হয়। সমান হলে কি হবে, সমান হলে ওই একটা ফর্মুলার মধ্যে তুমি সব মান বসাই দিবা। যদি অসমান হয় তাহলে এটা একটু লেন্দি হবে, লেন্দি হলো তোমার জন্য জিনিসটা ক্যালকুলেশন তখন ইজি হয়ে যাবে। জাস্ট তুমি এই ফর্মুলাটা যদি মনে রাখো যে সামেশন অফ সিএফ ডিভাইডেড বাই 1 প্লাস কে টু দি পাওয়ার এন মাইনাস সিএফ জিরো। ঠিক আছে, এবার আমরা পরের ম্যাথটা দেখি। এখানে বলেছে হচ্ছে মিট পাওয়ার একটি স্বল্পমেয়াদী প্রকল্পে 60,000 টাকা বিনিয়োগ করতে চায় কত, 60,000 টাকা। ঠিক আছে, প্রকল্পটি থেকে পরবর্তী 3 বছর বর্ণিত নগদ আন্তঃপ্রবাহ প্রথম বছরে 20,000, তারপরের বছরে হচ্ছে 25,000, তারপরের বছরে 40,000। তৃতীয় বছর শেষে প্রকল্পটি বন্ধ করতে কোম্পানি অতিরিক্ত 10,000 টাকা দরকার হবে। তুমি কি মনে করো এই প্রকল্পটি সামিট পাওয়ারের গ্রহণ করা উচিত কি না?
ডাটাগুলো একটু খেয়াল করে দেখো। প্রথমে হচ্ছে স্বল্পমেয়াদী প্রকল্পে কত বিনিয়োগ করতে চাই, 60,000 টাকা। বছর সংখ্যা কত, 3 বছর। তারপর হচ্ছে নগদ প্রবাহ, প্রথম বছরে 20,000, তারপরের বছরে 25,000, তারপরের বছরে 40,000। তারপর বলেছে তৃতীয় বছর শেষে প্রকল্পটি বন্ধ করার জন্য অতিরিক্ত 10,000 টাকা দরকার হবে। আমি কি মনে করি যে এই প্রকল্পটি সামিট পাওয়ার গ্রহণ করা উচিত কিনা। আসো আমরা যদি অঙ্কটা সলভ করতে যাই, আমাদেরকে এখানে দুইটা পার্টে জিনিসটাকে হচ্ছে ভাগ করতে হবে। প্রথম পার্টে আমরা কি করব জানো, ওই যে 3 বছরের হিসাব আমার কাছে দেওয়া আছে না, 3 বছরের হিসাব কি সমান অসমান না? অসমান যদি হয় তাহলে ঠিক একটু আগে যেটা করলাম যে অসমান নগদ আন্তঃপ্রবাহ হলে যে ফর্মুলাটা হয় এনপিভি সমান হচ্ছে সামেশন অফ CF ডিভাইডেড বাই 1 যোগ k টু দি পাওয়ার n মাইনাস CF 0, এই ফর্মুলাটা ইউজ করে প্রথম 3 বছরেরটা আমরা বের করব। প্রথম 3 বছর, দেন এখান থেকে ওই যে আমার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট যেটা আছে, আমি ইনিশিয়ালি কত ইনভেস্ট করেছি, 60,000 টাকা ইনভেস্ট করেছি না, ওইটার সাথে আমাকে অতিরিক্ত যে ইয়াটা আছে, অতিরিক্ত যে ব্যয়টা করে আমি বন্ধ করতে চাচ্ছি প্রকল্পটা, আমার প্রকল্পটা হচ্ছে যদি চলতেই থাকে কন্টিনিউয়াসলি, যদি চলতেই থাকে তাহলে তো সেটা হয় না। প্রকল্পের একটা নির্দিষ্ট মেয়াদ আছে এবং মেয়াদ শেষে প্রকল্পটা বন্ধ হওয়া বাধ্যতামূলক। এখন বন্ধ করার জন্য আমাকে অতিরিক্ত কত টাকা দিতে হচ্ছে, 10,000 টাকা। এখন যেটা করতে হবে, এটার সাথে এটার থেকে আমাকে এই যে আমার প্রথম ইনিশিয়াল ইনভেস্টমেন্ট বা প্রারম্ভিক যে ব্যয়, প্রারম্ভিক ব্যয়ের সাথে আমাকে যোগ করতে হচ্ছে কি, যোগ ওই যে যে প্রকল্প যে টাকাটা হচ্ছে আমি এখানে ইনভেস্ট করেছি জাস্ট প্রকল্পটা বন্ধ করার জন্য, ওই টাকাটা হচ্ছে কত, 10,000 টাকা। ঠিক আছে, আর বাকি সব সেম থাকবে। 1 যোগ আমার হার কত দেওয়া আছে, 10%, 10% মানে হচ্ছে 0.1 টু দি পাওয়ার বছর কত, আমার বছরের পরিমাণ দেওয়া আছে হচ্ছে 3 বছর। ঠিক আছে, আমাকে 3 বছরের মধ্যে প্রকল্পটা বন্ধ করা লাগবে। তাহলে আমার সব কাজটাই সেম, আমি সামেশন দিয়ে 3 বছরের হিসাবটা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করে ওটার থেকে কি বিয়োগ দিতে হচ্ছে, ইনিশিয়াল ইনভেস্টমেন্ট প্লাস ওটার সাথে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ছিল 60,000 টাকা, ওটা প্লাস আমার যে নতুন কত টাকা যেন আমি ব্যয় করলাম, 10,000 টাকা ব্যয় করেছি জাস্ট প্রকল্পটা বন্ধ করার জন্য। ওই 10,000 টাকার যে হিসাব ওইটা ক্লোজ করার জন্য আমাকে জাস্ট নতুন করে এই পোর্শনটা অ্যাড করতে হচ্ছে। বাকি সব কিছুই সেম। আশা করি ম্যাথটা বুঝতে পেরেছো। এখানে আসলে নতুন কিছুই নাই, জাস্ট দুইটা পার্ট। আবার বলি, দুইটা পার্ট। প্রথম পার্টটা হচ্ছে সেম, অসমান নগদ আন্তঃপ্রবাহ, অসমান নগদ আন্তঃপ্রবাহের যে হিসাব, অসমান নগদ আন্তঃপ্রবাহের যে হিসাব, সেই হিসাব অনুযায়ী আমি 3 বছরের ডাটা ক্যালকুলেশন করব। দেন ওখান থেকে জাস্ট আমাকে বিয়োগ দিতে হচ্ছে কি, নতুন করে যে হচ্ছে আমার হিসাব ক্লোজ করতেছি বা প্রকল্পটা বন্ধ করতেছি, তার জন্য যে আমি 10,000 টাকা ইনভেস্ট করলাম, ওই 10,000 টাকার যে হিসাব সেটি আমি জাস্ট বিয়োগ দিব এখান থেকে, বাকি সব কিছুই সেম। আশা করি বুঝতে পেরেছো। তারপর ম্যাথে আমাকে বলছে যদি কোম্পানির মূলধন ব্যয় 15% হয় তবে মেশিনটি গ্রহণ করা উচিত কিনা। মূলধন ব্যয় এখানের মধ্যে চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, মূলধন ব্যয় চেঞ্জ হয়ে গেল, বললো যে হচ্ছে 15% হয়েছে, এখন নতুন করে মেশিনটি আমার পক্ষে ক্রয় করা উচিত কিনা, বা ক্রয় করলে আমি কি লাভ পাবো নাকি ক্ষতি হবে আমার বা লস হবে, এই জিনিসটা আমাকে দেখতে হবে। ঠিক আছে, ওকে। বেসিক্যালি এখানে আমাকে আরেকটা ম্যাথের মেবি ডাটা দেওয়া আছে যেখানে হচ্ছে 5 বছরের হিসাব আছে। আচ্ছা, ওই ম্যাথটাতে যদি আমরা যাই যে এখানের মধ্যে 15% হয়, তখন হচ্ছে আমার সব কিছুই সেম থাকবে, জাস্ট পার্সেন্টেজটা চেঞ্জ হয়ে যাবে, এই যে 10%টা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এই 10%টা চেঞ্জ হবে, এই 10%টা তখন কত হয়ে যাবে, 0.15। সবগুলোতে তুমি লিখে দিবে যে 0.15, 0.15 হওয়ার পরে তোমার এখানে একটা মান আসবে। ঠিক আছে, এখানের মানটা কত আসে ওইটা জাস্ট তোমাকে ক্যালকুলেট করতে হবে, ক্যালকুলেট করে দেখতে হবে যে জিনিসটা তুমি অ্যাফোর্ড করতে পারতেছো কিনা। যদি অ্যাফোর্ড করতে পারো তাহলে তোমার জন্য সেটা অবশ্যই লাভজনক, যদি তুমি অ্যাফোর্ড করতে না পারো তাহলে সেটা তোমার জন্য লাভজনক হবে না, তোমার একটা লসের পার্সেন্টেজ থাকবে বা লস হওয়ার সম্ভাবনা থাকবে। এটাই হচ্ছে আমার পরের ম্যাথটার আনসার। জাস্ট একটা চেঞ্জ, সেটা হচ্ছে এই 0.10 এর পাশে, বা এটা না লিখে তুমি কি লিখবা 0.15%, বা 15%কে তুমি জাস্ট এই দশমিকে নিয়ে যাবা, বাকি সব কিছুই সেম হয়ে থাকবে। আশা করি এটা বুঝতে পেরেছো সবাই। তারপরের ম্যাথে যদি আমরা যাই, এখানে বেসিক্যালি মেবি একটা সলিউশন দেওয়া আছে। আচ্ছা, এখানে যদি আমি বলি অবচয় মূল্য বের করা কোন একটা কিছুর, অবচয় বলতে আমরা কি বুঝি, আমরা হচ্ছে নর্মালি কোনো প্রোডাক্ট কিনে থাকি। ঠিক আছে, এখন ওই প্রোডাক্ট কি সারা জীবন সেম থাকবে? প্রোডাক্ট সারা জীবন তো সেম থাকে না, একটা নির্দিষ্ট সময় পর প্রোডাক্টের
ক্ষতি হতে থাকে বা ক্ষয় হতে থাকে, ক্ষয়প্রাপ্ত হতে থাকে প্রোডাক্টটা, তখন সাথে সাথে ওই প্রোডাক্টের দামও কমে যেতে থাকে। মনে করো তুমি একটা মোবাইল কিনলে, ঠিক আছে, আজকে কিনলে হয়তো 40,000 টাকা দিয়ে। এখন তুমি যদি সেটা বিক্রি করতে চাও আজকে থেকে 2 বছর পরে, তুমি কি সেটা 40,000 টাকা দিয়ে বিক্রি করতে পারবে? তোমার কাছ থেকে তো কেউ নিবে না, কারণ মোবাইলের নতুন নতুন মডেল আসবে, নতুন নতুন আপডেট আসবে, নতুন নতুন ভার্সন আসবে, তখন তোমার ওইটার দাম হয়ে যাবে হয়তো 10,000 টাকা বা 15,000 টাকা। তখন ওই দামে তোমাকে ওই মোবাইলটা সেল করতে হচ্ছে। তাইলে দেখো তোমার একটা ক্ষয়প্রাপ্ত হয়ে গেল না, তোমার টাকার হচ্ছে ক্ষতি হলো না এখানে? যদি তুমি ওইটা ওই দামে বিক্রি করতে পারতো তাহলে তোমার একটা লাভ থাকতো, তুমি 2 বছর একটা জিনিসকে ইউজ করেছো, সেম দামে বিক্রি করছো, দ্যাটস এ গুড থিং। তাহলে তুমি এখানে দেখো ভগ্নাবশেষ মূল্যটা হচ্ছে বেসিক্যালি কি, একটা প্রোডাক্ট ইউজ করার পর তার যে পরিমাণটা ক্ষয়প্রাপ্ত হয় বা ক্ষতি হয়, এটা হচ্ছে ভগ্নাবশেষ মূল্য। তারপর ওই মূল্য থেকে হচ্ছে আমরা নর্মালি অবচয় বের করে থাকি। অবচয়টা কি? তুমি ইনিশিয়ালি কোনো একটা প্রোডাক্টের মধ্যে ইনভেস্ট করছো, ঠিক আছে, ইনিশিয়াল ইনভেস্টমেন্ট থেকে যদি তুমি ভগ্নাবশেষ মূল্যটা বাদ দাও, ওটাকে যদি তুমি টোটাল যে বছর বা যে বছরটা হচ্ছে প্রাক্কলিত বছরের মেয়াদ বলি আমরা সাধারণত, ওইটা দিয়ে যদি তুমি ভাগ করে দাও, তাহলে যে মানটা আসবে সেটি হচ্ছে আমার এই যে মেশিনের অবচয়ের দাম। তাহলে অবচয় মানে আমি কি বলছি? অবচয় হচ্ছে মেশিনের ব্যয় বিয়োগ ভগ্নাবশেষ মূল্য। ওটাকে হচ্ছে আমি কত দিয়ে ভাগ করছি? বছর বা সময় বা প্রাক্কলিত বছরের মেয়াদ, ঠিক আছে। তারপর আমার কি মানটা আসলো, আমার অবচয়ের পরিমাণটা আমি এখানে চলে আসলো, সেটা হচ্ছে কত? 19,000 টাকা। এরপর যেটা করতে হবে তোমাকে হচ্ছে একটা ছক অঙ্কন করতে হবে। ছকের মধ্যে তুমি কি কি ডাটা ইনক্লুড করছো? প্রথমত কর পূর্ববর্তী, মানে হচ্ছে কর দেওয়ার আগে তোমার যে আয়টা ছিল বা তোমার যে নগদ প্রবাহটা ছিল, প্রথমে হচ্ছে নগদ প্রবাহ থাকবে, ঠিক আছে। নগদ প্রবাহ থেকে তুমি অবচয়টা বাদ দিবা। প্রত্যেকটা নগদ প্রবাহ থেকে তুমি সেম পরিমাণ তো অবচয়টা হচ্ছে, ঠিক আছে, তাই না? এই অবচয়টা প্রত্যেকটা নগদ প্রবাহ থেকে বাদ দিতে হবে। বাদ দেওয়ার পরে যে মানটা আসবে সেটি হচ্ছে এই যে কর পূর্ব আয়। কর পূর্ব আয় চলে আসবে। কর পূর্ব আয়ের থেকে আমাকে যে মানটা বিয়োগ দিতে হবে সেটা হচ্ছে কর বা যে পরিমাণ ট্যাক্স আমি পে করছি, ওই ট্যাক্সটা যদি বাদ দেই তাহলে আসবে হচ্ছে আমার কর পরবর্তী আয়। এখন দেখো, কর পরবর্তী আয়ের সাথে আমি যদি আবার অবচয়টা যোগ করি, তাহলে আমার যে মানটা আসে সেটা হচ্ছে, বা তার সাথে যদি ভগ্নাবশেষ মূল্য এবং কার্যকরী মূলধন একসাথে যদি যোগ করি, যেহেতু এখানের মধ্যে দেওয়া নাই তাহলে এগুলোর মান আমার লেখারও কোনো দরকার নাই, যদি আমি যোগ করি তাহলে আমার যে মানটা আসে সেটি হচ্ছে সিএফ। তাহলে আমি সিএফ পাচ্ছি কি কি? সিএফ পাওয়ার জন্য আমাকে প্রথমে আমার যে আন্তঃপ্রবাহ হচ্ছে সেটাকে লিখতে হবে ছকের মধ্যে, ঠিক আছে। এখানে 5 বছর যেহেতু আছে, 5 বছরের জন্য আমি 5টা ছক করলাম, পাশে হচ্ছে বিবরণটা লিখলাম। বিবরণের মধ্যে কি লিখবো? আমার প্রথমে কর পূর্ববর্তী নগদ প্রবাহ, তারপর ওইখান থেকে আমি বিয়োগ দিচ্ছি হচ্ছে অবচয়, অবচয়ের মানটা আমি এখানে বের করে দেখাইছি। তারপর ওইটার থেকে যে মানটা আসে সেটা হচ্ছে কর পূর্ব আয়, দেন ওখান থেকে বাদ দিব হচ্ছে কর, করের পরিমাণ কত? 40%। এখানে মেবি দেওয়া আছে। করটা যদি বাদ দিই তাহলে আমার যে মানটা আসে সেটি হচ্ছে কর পরবর্তী আয়। এখন আমি অবচয়টা একবার বাদ দিয়েছি না, কর পরবর্তী আয়ের সাথে আমাকে আবার অবচয়টা যোগ করতে হবে, তারপর হচ্ছে কার্যকরী মূল্য এবং ভগ্নাবশেষ মূল্য দুটোই একসাথে যোগ করতে হবে। একসাথে যোগ করার ফলে যে মানটা আসবে সেটি হচ্ছে আমার CF1। বাকি সব সেম। আই রিপিট, বাকি সব সেম। কেন বলছি বাকি সব সেম? এই ম্যাথটাতে কি নগদ আন্তঃপ্রবাহ সমান? অবশ্যই সমান না। সবগুলোর ক্ষেত্রে, সবগুলো এর ক্ষেত্রে নগদ আন্তঃপ্রবাহ ডিফারেন্ট না। যেহেতু ডিফারেন্ট, তাহলে ফর্মুলা কি হবে? আমরা এতক্ষণ ধরে যে ফর্মুলাগুলো করে আসলাম, যে ফর্মুলাটি স্পেসিফিক সেটি হচ্ছে এমপিভি ইজ ইকুয়ালস টু সামেশন অফ CFT ডিভাইডেড বাই 1 প্লাস k টু দি পাওয়ার n মাইনাস CF0। এই ম্যাথটা যদি তুমি কোয়েশ্চেনটা একটু দেখো, সরি এখানে কোয়েশ্চেন তো নাই, যদি কোয়েশ্চেনে তুমি যাও, কোয়েশ্চেনের মধ্যে তুমি কি দেখবা? 5 বছরের ক্ষেত্রে তোমার আলাদা 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 নগদ আন্তঃপ্রবাহ দেওয়া থাকবে, ঠিক আছে। তখন তুমি ওই জাস্ট সবগুলো নগদ আন্তঃপ্রবাহের ক্ষেত্রে আলাদা আলাদা করে, যেমন CF1 5 পর্যন্ত দেওয়া আছে না, 5 বছরের, তুমি CF1 থেকে CF5 পর্যন্ত 5টা পোর্শন আসবে এখানে, সবগুলো একসাথে সাম আপ করবা, দেন হচ্ছে জাস্ট CF0 থেকে বাদ দিবা। বাদ দিলেই যে মানটা আসবে সেটি হচ্ছে আমার এনপিভির মান বা নিট বর্তমান মূল্যের মান। এখন নিট বর্তমান মূল্য আমার কত আসছে? ঋণাত্মক এসছে, তাই না? নিট বর্তমান মূল্য যদি ঋণাত্মক চলে আসে তাহলে মেশিনটা কি আমার জন্য লাভজনক হবে? মেশিনটাতে যদি আমি কিনতে যাই তাহলে কি আমার লাভ হবে? ডেফিনেটলি হবে না। তখন আমি কি বলবো যে এই যে দেখো, এর মেশিনটি ক্রয় করা উচিত না, কারণ নিট বর্তমান মূল্য ঋণাত্মক। যদি নিট বর্তমান মূল্য ধনাত্মক হতো তাহলে আমি মেশিনটা ক্রয় করতাম, তখন সেটা আমার জন্য লাভজনক হতো। আশা করি ম্যাথটা বুঝতে পেরেছো। এরপরের ম্যাথে যদি আমরা যাই,
এখানে দেখো, এখানে আমাকে হচ্ছে একটা ডাটা দেওয়া আছে, করপূর্ব নগদ প্রবাহ দেওয়া আছে, তারপর হচ্ছে পিভি ফ্যাক্টর দেওয়া আছে। পিভি ফ্যাক্টরটা বেসিক্যালি কি? প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর বা প্রেজেন্ট ভ্যালুর ক্ষেত্রে একটা ধ্রুব মান আমরা ধরে নিই, যেটা হচ্ছে নর্মালি কোয়েশ্চেনেই দেওয়া থাকে, সেটি হচ্ছে এই পিভি। পিভির মানটা হচ্ছে আমার ফর্মুলাতে আসবে। এরকম পিভি যদি কোনো ম্যাথে দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে আমার ফর্মুলার মধ্যে স্পেসিফিক যে চেঞ্জটা আসবে সেটা হচ্ছে সিএফটি ইন্টু পিভি আইএফ মাইনাস সিএফ1। এটা হচ্ছে এনপিভির ফর্মুলা। জিনিসটা একটু নোটিস করে রাখো। একটু আগের ম্যাথে কিন্তু আমরা আরেক রকম দেখেছি। একটু আগের ম্যাথে দেখেছি সিএফটি ডিভাইডেড বাই 1 + k⁻n - CF0 সামেশন করেছি জিনিসটাতে। কিন্তু এটাতে জাস্ট চেঞ্জটা হচ্ছে কোথায়? সিএফটির সাথে গুণ হয়ে যাচ্ছে কি পিভি ফ্যাক্টর যেগুলো আছে সেগুলো গুণ হয়ে যাচ্ছে, দেন ওটা থেকে জাস্ট আমি সামেশন যেটা আসছে ওটা থেকে জাস্ট আমি CF0টা বিয়োগ করছি। এটা হচ্ছে এনপিভি। এটা খুবই ইজি একটা ম্যাথ। যেমন হচ্ছে আমি যদি পরের পোর্শনটা দেখতে চাই, একইভাবে আমাকে এখানের মধ্যে যে মানগুলো দেওয়া আছে, তুমি একটা জিনিস খেয়াল করবা যে এই জিনিসটা এটা কি করপূর্ব? যদি করপূর্ব হয় তাহলে করপূর্ব নগদ প্রবাহ, এইটার থেকে মাইনাস করতে হবে কি? অবচয়। অবচয় যদি আমি মাইনাস করি তাহলে যে মানটা আসবে সেটি হচ্ছে আমার করপূর্ব আয়। করপূর্ব আয়। করপূর্ব আয় থেকে আমি যদি কর মাইনাস করি, মাইনাস কর, তাহলে যে মানটা আসে সেটি হচ্ছে কর পরবর্তী আয়। ঠিক আছে? এখন এই কর পরবর্তী আয়ের সাথে আমাকে কি করতে হবে? একটু আগে তোমাদেরকে যেভাবে বলছিলাম, প্রথমে তুমি কর পরবর্তী আয় বের করলা, কর পরবর্তী আয় বের করার পরে ওটার সাথে আবার অবচয়টা যোগ করতে হবে, তারপর হচ্ছে তোমার কার্যকরী মূলধন বা ভগ্নাবশিষ্ট মূল্য যদি দেওয়া থাকে তাহলে ওগুলো আবার যোগ করতে হবে, যোগ করে হচ্ছে তোমার আবার টোটাল যে মানটা আসবে সেটা হচ্ছে সিএফ। এখন এই সিএফ এর জন্য আলাদা আলাদা করে ক্যালকুলেট করা লাগবে এখন পিভি ফ্যাক্টর সহ। এই মানটার ক্ষেত্রেও সেম, দেখো তোমার কর পরবর্তী নগদ প্রবাহ বের হলো প্রত্যেকটার ক্ষেত্রে। এখন জাস্ট এই সামেশন অফ সিএফ ইন্টু পিভি আইএফ এই ফর্মুলার মধ্যে তুমি জাস্ট প্রত্যেকটা নগদ প্রবাহের জন্য তোমার আলাদা আলাদা এখানের মধ্যে কি দেওয়া আছে? পিভি ফ্যাক্টর দেওয়া আছে। প্রত্যেকটা নগদ প্রবাহের সাথে তুমি আলাদা আলাদা পিভি ফ্যাক্টরগুলো গুণ করবা। গুণ করে আমার যে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট CF0 যেটা আছে, ওই CF0টা জাস্ট শেষে দিয়ে বাদ দিয়ে দিবা। বাদ দিলেই হচ্ছে আমার আনসারটা চলে আসবে। এই যে CF0 50,000, ওইটা জাস্ট বাদ দিয়ে দিল, দেন আমার আনসার আসলো হচ্ছে -1392.82 টাকা। তাহলে কোম্পানির বিনিয়োগটি গ্রহণ করা উচিত না, কারণ এর নিট বর্তমান মূল্য ঋণাত্মক। কেন ঋণাত্মক হলে গ্রহণ করা উচিত না? আমি একটু আগে বলেছি যে সেটি তখন হচ্ছে আমাদের ঝুঁকির একটা পার্সেন্টেজ থাকে বা আমাদের লস হওয়ার একটা সম্ভাবনা থাকে। আশা করি বুঝতে পেরেছো। এই ম্যাথটা খুবই ইজি এবং আগের ম্যাথের মতোই। তারপরের ম্যাথ যদি আমরা দেখি, এখানে হচ্ছে কি বলেছে? সমান নগদ প্রবাহযুক্ত একটি প্রকল্পের আয়ের হার নির্ণয়, এবং বলেছে হচ্ছে এসিআই লিমিটেড সেই সমস্ত প্রকল্প গ্রহণ করে যেগুলো ফার্মের নর্মালি হচ্ছে কত? মূলধন ব্যয় 15% থেকে বেশি আয় করে। ফার্মটি বর্তমানে 10 বছর মেয়াদী একটি প্রকল্পের কথা বিবেচনা করছে, যেখান থেকে প্রতি বছর 10,000 টাকা করে নগদ আন্তঃপ্রবাহ হবে। প্রকল্পটির জন্য প্রাথমিকভাবে 50,000 টাকা বিনিয়োগ করতে হবে। তাহলে আমার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট কত হচ্ছে? 50,000 টাকা। এখন দেখো প্রকল্পটির আন্ত আয় হার, এই জিনিসটা আমাদের জন্য নতুন। আন্ত আয় হার আমাদেরকে নির্ণয় করতে হবে এবং বলতে হবে যে প্রকল্পটির গ্রহণযোগ্যতা সম্পর্কে মন্তব্য। ঠিক আছে? দেখো আমরা যদি ম্যাথটা করতে চাই, ম্যাথটার মধ্যে অনেকগুলো ধাপ আছে, আমরা আস্তে আস্তে যাই। ঠিক আছে? ম্যাথটার মধ্যে প্রথমে আমাদেরকে যে জিনিসটা দেখতে হবে সেটি হচ্ছে এখানে আমাদেরকে একটা মূলধন ব্যয় দেওয়া থাকবে প্রশ্নের মধ্যে। মূলধন ব্যয় যেটি দেওয়া থাকবে সেটিকে হচ্ছে আমরা নরমালি কত লিখব? LDR। তাহলে আমরা এখানে লিখি LDR, সেটি হচ্ছে মূলধন ব্যয়। ঠিক আছে? দাঁড়াও, সরি, LDR হচ্ছে মূলধন ব্যয়। তারপর মনে করো হচ্ছে তোমার একটা এনপিভি বের করলাম, প্রথম প্রকল্পের ক্ষেত্রে একটা এনপিভি বের হলো তোমার। এখন ওই এনপিভিটার ক্ষেত্রে তোমার ওই এনপিভি মানে এনপিভিটা কিসের বের হয়েছে? তোমার যে পার্সেন্টেজটা দেওয়া আছে ওই পার্সেন্টেজের এনপিভিটা বের হয়েছে না? তখন তোমাকে লিখতে হবে যে এনপিভি অফ LDR বা মূলধন ব্যয় যেটা দেওয়া আছে, এখানে দেওয়া আছে হচ্ছে 15%, বা এটাকে হচ্ছে আমি তখন লিখবো কি 0.15 এনপিভি অফ LDR। একইভাবে হচ্ছে তারপরের ম্যাথে যেহেতু এখানে নিট বর্তমান মূল্য কিভাবে বের করে? প্রথম এখানে দেখো এটা হচ্ছে সমান, যেহেতু প্রত্যেক বছরের ক্ষেত্রে আন্তঃপ্রবাহ সমান হলে কি ফর্মুলা হয় নিট বর্তমান মূল্যের ক্ষেত্রে? তোমাদেরকে দেখাইছি না? এই যে 1 + 1 ডিভাইডেড বাই 1 + k⁻n ডিভাইডেড বাই k হোল, পুরাটার থেকে তখন তুমি মাইনাস করবা কত? CF0। ওইটা হচ্ছে আমার কখন হয়? যখন হচ্ছে আমার আন্তঃপ্রবাহগুলো সমান হয়, মানে প্রত্যেক বছর আমি সিমিলার অ্যামাউন্টের ক্ষেত্রে আন্তঃপ্রবাহ হচ্ছে,
তখন হচ্ছে আমি এই ফর্মুলাটা ইউজ করব, ঠিক আছে? তাহলে একইভাবে তুমি নিট বর্তমান মূল্যটা বের করলা, এখানে যা যা ডাটা লাগবে সব এখানে দেওয়া আছে, যে প্রাথমিক বিনিয়োগ হচ্ছে 50,000, তারপর বাৎসরিক নগদ প্রবাহ হচ্ছে 10,000, বছরের সংখ্যা n সমান হচ্ছে 10, মূলধন ব্যয় যেটাকে বলছি আমরা হচ্ছে এলডিআর, এলডিআর হচ্ছে এখানে 15%। এখন এনপিভি বের করার পরে তোমাকে যে জিনিসটা দেখতে হবে সেটি হচ্ছে প্রথম নিট বর্তমান মূল্য বা এনপিভি হচ্ছে ধনাত্মক, তাই মূলধন ব্যয় বাড়াতে হবে। দেখছো, এনপিভি ধনাত্মক, এনপিভি যদি ধনাত্মক হয় তাহলে তুমি যদি মূলধন ব্যয় বাড়াও তাহলে সেক্ষেত্রে কি হবে, তোমার একটা লাভের আশঙ্কা থাকবে বা তোমার একটা লাভ করার চান্স থাকবে। কিন্তু যদি তোমার এনপিভির পরিমাণই যদি কম হয় বা ঋণাত্মক হয় তাহলে সেক্ষেত্রে তোমার মূলধন ব্যয় কমানো বাড়ানোর কিন্তু কোনো ধরনের চান্সই এখানে আসছে না। তখন যেহেতু এখানে আমার এনপিভির পরিমাণটাই হচ্ছে আমার ধনাত্মক, তাহলে আমাকে ধরে নিতে হবে, যে ধরে নিলাম মূলধন ব্যয় আমি বাড়াইছি, মূলধন ব্যয় আগে ছিল 14%, যেটা লো ছিল, লো থেকে আসছে হচ্ছে বেসিক্যালি আমার এল। এরপর হচ্ছে আমি মূলধন ব্যয়টা বাড়াইছি, মূলধন ব্যয় বাড়ানোর পরে আমার মূলধন ব্যয়টা একটু হাই হয়েছে, এইচডিআর। যখন আমি মূলধন ব্যয় কত ধরেছি 21%, ঠিক আছে? এই এইচটা বেসিক্যালি ইন্ডিকেট করে হচ্ছে হাই, বুঝছো? এই তখন আমি মূলধন ব্যয় এটা ধরে একইভাবে আমার নতুন করে আরেকটা এনপিভি আমি বের করব। প্রথমে আমি এনপিভি বের করেছি কি 15% ধরে না, 15% আমার প্রশ্নের মধ্যে দেওয়া আছে, এনপিভি বের করলাম, তারপর হচ্ছে দেখা গেল কি এনপিভির মান ধনাত্মক, ধনাত্মক মানে এনপিভির আমার মূলধন ব্যয় বাড়াতে হবে। মূলধন ব্যয় আমি ধরাই নিচ্ছি যে 15% থেকে ম্যাক্সিমাম করতে হবে, তুমি চাইলে 16% ধরতে পারো বা 17% ধরতে পারো বা 20%, 21%, হোয়াট এভার ইউ থিঙ্ক, ওটা ধরতে পারো, ঠিক আছে? আমি ধরে নিলাম 21%, তাহলে এটা আমি বাড়াইছি, দ্যাট মিনস হচ্ছে এটা আমার এইচডিআর, এইচডিআর তাহলে কত 21%, বা এটাকে হচ্ছে 0.21 লিখবো, 0.21। একইভাবে আমি আরেকটা এনপিভি বের করব। দেন আমার যে কাজটা আছে সেটা হচ্ছে এই যে এই ফর্মুলাটা আইআরআর, আমি ফর্মুলাটা এখানে একটু সুন্দর করে লিখে দিই যাতে তোমাদের বুঝতে প্রবলেম না হয়। আইআরআর সমান হচ্ছে এলডিআর, এলডিআর মানে হচ্ছে প্রথমত আমার যে লো পোর্শনটা আছে বা আমার যে লো মূলধন ব্যয়টা আছে ওটার যে হিসাব, ওটা হচ্ছে প্রথমে আমি লিখবো এলডিআর, প্রথমে লিখলাম, ঠিক আছে? এই যে এলডিআর, তারপরে ধাপে আমার এলডিআর এর কারণে যে এনপিভিটা আসছে, এনপিভি অফ এলডিআর, ওটা আমি লিখলাম, ঠিক আছে? তারপরে আমাকে করতে হবে কি, আমি মূলধন ব্যয় বাড়াইছি না, এই যে 21% করছি না, করার পর আমার নতুন আরেকটা হচ্ছে নিট বর্তমান মূল্য আসছে না, মূলধন ব্যয় বাড়ানোর পরে ওইটা হচ্ছে আমার এনপিভি অফ এইচডিআর, ঠিক আছে? আমি তাইলে নিচে কি লিখবো, এনপিভি অফ এলডিআর প্লাস এনপিভি অফ এইচডিআর, সরি এইচডিআর, তারপর আবার আমাকে গুণ করতে হবে ইনটু এইচডিআর মাইনাস এলডিআর। এইচডিআর কত হয় পাইছি 0.21 মাইনাস 0.14, এই জিনিসটাই জাস্ট এই পোর্শনটাই বোঝাইলো, বাকি সবকিছু সেম। দেখো এলডিআর এর জায়গায় আমি কি বসালাম, 15% বসাইছি এলডিআর এর জায়গায়। তারপর হচ্ছে আমার এনপিভি অফ এলডিআর কত বেড়েছে, এই জাস্ট ফর্মুলার মধ্যে আমি সব ডাটা দেওয়া আছে, ফর্মুলার মধ্যে জাস্ট আমি মানটা বসাই দিলাম, আমার এনপিভির মান আসছে কত 187.7। দ্বিতীয়টার ক্ষেত্রে যখন আমি 21% ধরছি মূলধন ব্যয়, তখন আমার এনপিভির মান কত আসছে মাইনাস 9,459.2, দ্বিতীয়টার ক্ষেত্রে ঋণাত্মক আসছে এনপিভি, ঠিক আছে? দেন ওটাও করলাম, একসাথে যোগ করলাম, সাম আপ করলাম, সাম আপ করার পরে যে মানটা আসলো, মানটা আসলো হচ্ছে আমার আইআরআর, ঠিক আছে? আইআরআর এর মান কত আসলো আমার 15.12% বা 0.1512, ঠিক আছে? এখানে দেখো প্রকল্পটি গ্রহণযোগ্য কেন, প্রকল্পের আইআরআর হার বা মূলধন ব্যয় 15% থেকে বেশি। একটা জিনিস মনে রাখবা, যদি তোমার আইআরআরটা তোমার প্রশ্নে যেটা দেওয়া আছে, প্রশ্নে যে মূলধন ব্যয় দেওয়া আছে তার থেকে যদি বেশি হয় তাহলে প্রকল্পটা গ্রহণ করবা, যদি কম হয় তাহলে প্রকল্পটা বর্জন করবা। এই ম্যাথের সাম আপটা তোমাকে আমি আরেকবার বলি। প্রথমত হচ্ছে প্রশ্নে একটা মূলধন ব্যয় দেওয়া থাকবে যেটা হচ্ছে এলডিআর বা লো বলতেছি আমি জিনিসটাকে, ওখান থেকে একটা এনপিভি বের হবে, এনপিভিটা হচ্ছে ক্ষেত্রে সমান আন্তঃপ্রবাহের এনপিভি, যে কারণে হচ্ছে ফর্মুলাটা প্রথম যে ম্যাথটা করাইছি ওটার মতোই। ঠিক একই ওয়েতে আমার আরেকটু বেশি মূলধন ব্যয় ধরে নিতে হবে, কারণ এখানে প্রথমটার ক্ষেত্রে মূলধন ব্যয় ধনাত্মক এসেছিল, যে কারণে নতুন করে আমি একটা 21%-এর মূলধন ব্যয় ধরে নিয়েছি, যার থেকে আমার নতুন এনপিভি বেরিয়েছে। এবং শেষে এই দুইটা এনপিভির যে সামেশন বা যে ফর্মুলার মধ্যে ইমপ্লিকেশন আমরা করলাম, ওটা করে হচ্ছে আমার আইআরআর মানটা আসলো কত 15% থেকে বেশি, 15.12%। তাহলে আমার প্রকল্পটি গ্রহণযোগ্য। দ্যাটস ইট, এটাই হচ্ছে আমার ম্যাথ। আশা করি সবাই বুঝতে পেরেছ। এরপরের ম্যাথটাও একই রকম, একদম একই রকম, কারণ দেখো এখানের মধ্যে হচ্ছে এই প্রকল্প নির্বাচন করার জন্য ধানমন্ডিতে একটি নতুন শাখা চালু করলো,
দেন পরিকল্পনা করছে যে শাখাটি চালু করার জন্য প্রাথমিকভাবে তাদের 2,20,000 টাকা সরকার, এবং এটাও প্রত্যাশা করা হচ্ছে যে শাখাটি চালু হলে আগামী 4 বছর প্রতি বছর 80,000 টাকা করে নগদান্ত প্রবাহ হবে। এখানের মধ্যে দেখো প্রত্যেক বছরে নগদান্ত প্রবাহ, তার মানে এটা সমপ্রবাহ প্রত্যেক বছরে, ঠিক আছে। তারপর হচ্ছে দেখো সিআর ফুডসের প্রত্যাশিত আয়ের হার হচ্ছে 20%। এখানে বলছে কি প্রকল্পটির আন্ত আয় হার নির্ণয় করতে, আইআরআর। একইভাবে সিপি ফুডসের ধানমন্ডি শাখাটি চালু করা উচিত কিনা, একইভাবে ভাই আমরা জাস্ট সেম, এই যে দেখো আমি ফর্মুলা এখানে লিখে রেখেছি, সেম ভাবে আইআরআর এর ফর্মুলা ইউজ করবে। এখানে হচ্ছে যে মানটা দেওয়া আছে মূলধন ব্যয়, সেটি হচ্ছে আমার ঋণাত্মক এসেছে, তাই এখানে হচ্ছে বাটার হার কমাতে হবে। মূলধন ব্যয় যেহেতু এক্ষেত্রে ঋণাত্মক, তাহলে বাটার হার কমাতে হবে। মূলধন ব্যয় যদি ধনাত্মক হয় তাহলে হচ্ছে আমি পার্সেন্টেজটা বাড়াই নিব, যদি মূলধন ব্যয় ঋণাত্মক হয় তাহলে পার্সেন্টেজটা কমাই নিব। যেহেতু এখানে মূলধন ব্যয় কত আসছে -12,901.6 ঋণাত্মক এসছে, তাহলে হচ্ছে আমার মূলধন ব্যয়টা পরের বার যখন আমি নিচ্ছি তখন একটু বাড়াই নিতে হবে। তখন আমি মূলধন ব্যয় কত ধরলাম, মূলধন ব্যয় হচ্ছে তখন আমি 14% ধরলাম, ঠিক আছে। 14% ধরে তখন হচ্ছে আমি আবার এনপিভি ক্যালকুলেট করেছি, আবার হচ্ছে আমার এলডিআর এর মধ্যে আইআরআর এর মধ্যে আমি সেম ভাবে এই এলডিআর সমান কত, এলডিআর সমান মানটা হচ্ছে 1.0.14 ওটা লিখলাম। তারপর হচ্ছে এনপিভি অফ এলডিআর, এই যে 0.14 এর ক্ষেত্রে আমার এনপিভি কত ছিল এইটা বের হয়েছিল না, এই মানটা জাস্ট আমি এখানের মধ্যে বসাইলাম। একইভাবে জাস্ট বাকি ক্যালকুলেশনটাও করে দিলাম, আমার আইআরআর মানটা চলে আসলো আগের ম্যাথের মতোই। এই ম্যাথটার মধ্যে নতুন করে ট্রিক্স কিছুই নাই, তোমার জাস্ট দেখা লাগছে কি এখানে সমানান্ত প্রবাহ কি আছে, যেহেতু সমানান্ত প্রবাহ আছে তাহলে তোমার সেম ফর্মুলা এনপিভি অ্যাপ্লাই করছো, জাস্ট একটা চেঞ্জ, সেটা হচ্ছে তোমার ওই যে মূলধন ব্যয়টা কি ওই অনুযায়ী এনপিভি বের করার পর কি এনপিভির মানটা ঋণাত্মক আসছে নাকি ধনাত্মক আসছে। যদি ধনাত্মক হয় তাহলে মূলধন ব্যয় বাড়াবা, যদি ঋণাত্মক হয় তাহলে মূলধন ব্যয় কমাবা। আর কমানোর পরে যেটা হয় সেটা হচ্ছে এইচটিআর বাড়ানোর, কমানোর পরে যেটা হয় সেটা হচ্ছে এলডিআর বাড়ানোর, যেটা বেশি সেটা হচ্ছে এইচটিআর। জাস্ট এই এলডিআর এইচডিআর এর ওটা নিয়ে কনফ্লিক্ট হওয়ার বা মাথার মধ্যে আওলায় যাওয়ার কিছু নাই, জাস্ট ওই জিনিসটা মনে রাখবা, আর বাকি ম্যাথটাই হয়ে যাবে। এটার মধ্যে আসলে অত প্যাচের কিছু নাই, সিম্পল ম্যাথ, সিম্পলি চিন্তা করবা, দেখবা ম্যাথ অলরেডি হয়ে গেছে, ঠিক আছে। ওকে, সো একইভাবে ম্যাথটা তোমরা দেখে নিবা সেম। আচ্ছা, খ নাম্বার আমাকে বললো যে হচ্ছে ধানমন্ডিতে এটা চালু করা উচিত না, কারণ প্রকল্পের আন্ত আয় হার ফার্মের মূলধন ব্যয় থেকে বেশি হয়ে গেছে, ঠিক আছে। মূলধন ব্যয় থেকে বেশি হয়ে গেলে তখন প্রকল্পটি গ্রহণযোগ্য। আবার যদি প্রকল্পের আন্ত আয়ের হার মূলধন ব্যয় থেকে কম হয় তখন প্রকল্পটি বাতিলযোগ্য। এখানে সিপি ফুডসের ধানমন্ডি শাখাটি চালু করা উচিত না, কারণ প্রকল্পের আন্ত আয়ের হার হচ্ছে 17.02%, যেটি কোম্পানির প্রয়োজনীয় আয়ের হারের থেকে কম। এখন মনে করো তোমার আয় দরকার হচ্ছে 20%, তোমার আয়ের হার হচ্ছে 17%, তাহলে তুমি কি প্রকল্পটা অবশ্যই নিবা না? যদি তোমার মানে মাথার মধ্যে যদি বুদ্ধি থাকে তাহলে আমরা অবশ্যই প্রকল্পটা অ্যাকসেপ্ট করবো না, আমরা ডেফিনেটলি প্রকল্পটা রিজেক্ট করবো। এই কথাটা জাস্ট এখানে বলেছে, আর কিছুই না, বাকি সব কিছুই সেম, ঠিক আছে। আবার এখানে হচ্ছে সিএফ ডিভাইডেড বাই এনপিভি করলো, এই যে আমার হারের পার্সেন্টেজটা বেরিয়ে গেল। এটা রেজাল্ট যেহেতু 10 থেকে বেশি, তাই বাটার হার হচ্ছে আবার 6% কমানো হয়েছে, সুতরাং প্রথম নিট মূল্য ঋণাত্মক, তাইলে বাটার হার কমাতে হবে। এখানে বেসিক্যালি আমাকে এটাই বলেছে যে আমি বাটার ওই যে মূলধন ব্যয়টা কখন বাড়ালাম কখন কমালাম, বাড়ালাম কখন যখন হচ্ছে ধনাত্মক হয়, কমালাম কখন যখন হচ্ছে ঋণাত্মক হয়, বাকি সব তো সেম। বুঝতে পেরেছি? ওকে, তো আমাদের আজকের ক্লাস এ পর্যন্ত ছিল। থ্যাংক ইউ এভরিওয়ান।